দেশে কি মডেলের অভাব? আমার দেশে কি রুবিনার, আমার ক্যারিনার মতো কোনো আর্টিস্ট নেই? শাহরুখ খানের মতো আর্টিস্ট নেই? ভিনদেশি সিরিয়াল বন্ধে একাত্তা, শিল্পী কলাকুশলীরা। বিজ্ঞাপনের 1/3 যাচ্ছে ভারতে, সংকটে দেশীয় চ্যানেল। সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় 9 আসামির যাবজ্জীবন কারাদণ্ড। নারায়ণগঞ্জের 7 খুন মামলার রায় 16 জানুয়ারি। প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি মানুষেরই সৃষ্টি, দাবি বিমানমন্ত্রীর। গাফিলতির কারণে 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা। ট্রানজিটের জন্য চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়ে ভারতের খসড়া নীতিমালা, ন্যায্য মাশুল দিতে আপত্তি। আমন্ত্রণ নিউজ 24 আপনাদের সাথে আছি আমি সাবিহা নিগার দৃষ্টি এবং ফারাবি হাফিজ। আপনার নিত্যদিনের কাজকে আরো সহজ করতে হাতের কাছে রাখুন এক্সপার্ট হ্যামার। বিদেশি সিরিয়াল বন্ধে এবার একাত্তা হয়েছেন অভিনয় শিল্পী, পরিচালক, প্রযোজক ও এর সাথে জড়িত কর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী কর্মসূচিতে কলা কুশলী ছাড়াও একাত্মতা প্রকাশ করে টেলিভিশন সংশ্লিষ্ট 13টি সংগঠন। ফেডারেশন অফ টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন FTPO আয়োজিত সমাবেশে দাবি জানানো হয় দেশীয় চ্যানেলে বাংলায় ডাবিং করা বিদেশি সিরিয়াল প্রচার বন্ধের। এছাড়া বিদেশি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন বন্ধ সহ 5 দফা দাবি তুলে ধরেন শিল্পী, কলাকুশলীরা। শহীদ মিনারের মূল বেদিতে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় FTPOর সমাবেশ। সমবেত কণ্ঠে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। প্রখর রোদ উপেক্ষা করেই বুধবার সকাল থেকে শহীদ মিনারে আসেন অভিনয় শিল্পী, পরিচালক, প্রযোজক এবং প্রযোজনার সাথে যুক্ত কর্মীরা। FTPOর পক্ষ থেকে জানানো হয় 5 দফা দাবি। দেশের বেসরকারি চ্যানেলে বাংলায় ডাবকৃত বিদেশি সিরিয়াল ও অনুষ্ঠান বন্ধ করতে হবে। বিদেশি শিল্পী ও কলাকুশলীদের অবৈধভাবে কাজ করা বন্ধ করতে হবে। মাঝে খানিকক্ষণ গান শুনিয়ে আবারও শুরু হয় বক্তৃতা পর্ব। বক্তাদের কণ্ঠে কখনো ছিল ক্ষোভ, কখনো হতাশা, কখনো ব্যঙ্গাত্মক ভাষা, ছিল সরকারের সমালোচনাও। টেলিভিশন নামে যে জিনিসগুলো প্রচার হয় তা দেখে আমার কষ্টে বুক ভেঙে যায়। এবং আমি নিশ্চিত মোদি সাহেব যখন এসেছিলেন হোটেলের রুমে বসে, উনি যখন জানলা দিয়ে বাইরে তাকিয়েছেন, উনি জিজ্ঞেস করছেন ইয়ে মেরা কোন স্টেট है? ये तो शाहरुख को देख रहा है, ये करीना को देख रहा है, ये रुबीना को देख रहा है, उसको देख रहा है। टेलीविजन खोला तो हमारा प्रोग्राम देख रहा, तो हम कहाँ है? हमारा देश में है, ये बांग्लादेश में है। हाथे गोना मात्र 6-7টা চ্যানেল বিদেশি সিরিয়াল চালাচ্ছে। তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সব সময় আশ্বাস দেন, স্বপ্ন দেখান, কোনোদিন কোনো কাজ করেন না। FTPOর দাবিগুলোর সাথে সংহতি প্রকাশ করেছে বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং সংস্থাও। সবারই দাবি দেশীয় সংস্কৃতি রক্ষায় এই আন্দোলন সফল করতে হবে। এজন্য প্রয়োজনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চান তারা। নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা। বোকা বাক্সটা আগেই দখল করেছে ভিনদেশি সিরিয়াল, এবার পালা বিজ্ঞাপনের বাজার। দেশের টেলিভিশন বিজ্ঞাপন বাজারে বছরে প্রায় 1,500 কোটি টাকার মতো, যার 1/3 এখন যাচ্ছে ভারতে। নতুন বছরে যা দাঁড়াবে অর্ধেকে। এমন বাস্তবতায় বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে দেশের চ্যানেলগুলো অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বোকাবাক্সের পর্দায় ভারতীয় সিরিয়ালে বোধ হয়ে সব দর্শক। বরিশাল শহরের বাংলাবাজার এলাকার এই পরিবারের নিত্যদিনের চিত্র এটি। একটা কথা মনে রেখো, শাড়ি পরলেই ঝুমকো হওয়া যায় না। এবারের দৃশ্যটি কুষ্টিয়ার কালীশঙ্করপুরের। এই পরিবারেরও ঘরোয়া বিনোদন মানেই যেন হিন্দি সিরিয়াল।
সামাজিক আমাদের মনে হয় যে আমাদের ঘর সংসার নিয়েই হয়। আমাদের দেশের চ্যানেল আমার দেখতে ভালো লাগে না, এই কারণে বারবার আপনার অ্যাডভার্টাইজ দেয়। স্টার জলসা বা জি বাংলা 2 মিনিটও বন্ধ থাকে, তাহলে 2 মিনিটের ভিতরে আপনার ফোনে মানে যন্ত্রণায় শুধু স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস এই নিয়েই সবাই থাকে। এমন বাস্তবতায় দেশের বিজ্ঞাপনদাতারাও ছুটছেন ভারতীয় এইসব চ্যানেলের দিকে। যদিও বাংলাদেশের কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনে বলা হয়েছে দেশের দর্শকদের জন্য বিদেশি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা যাবে না। বিদেশি কোনো চ্যানেলে বাংলাদেশের পণ্যের বিজ্ঞাপন দেওয়া যাবে না, কিন্তু আমরা দিচ্ছি অহরহ বিদেশি চ্যানেলে বাংলাদেশের বিজ্ঞাপন দিচ্ছে, যেটা সম্পূর্ণ আইনের পরিপন্থী। 2006 সালে যে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, এটা সম্পূর্ণ পরিপন্থী। সেখানে আরও বলা আছে, যদি এই ধরনের কেউ কিছু করে থাকে শাস্তির বিধান রয়েছে 2 বছর 1 লক্ষ টাকা জরিমানা। এবং সেটা যদি করে, 15 ধারায় বলা আছে যে ইচ্ছা করলে সরকার সম্পূর্ণ অথবা আংশিকভাবে যাচাই বাছাই করে এই চ্যানেল বন্ধ করে দিতে পারে। টেলিভিশন ও বিজ্ঞাপন সংস্থাগুলোর মালিকদের মতে দেশে টেলিভিশন বিজ্ঞাপনের বাজার বছরে প্রায় 1,500 কোটি টাকা, যার 1/3 যাচ্ছে ভারতে। এখনই ব্যবস্থা না নিলে আসছে বছরে যা আরও বাড়বে। 12 থেকে 14 কোম্পানির বিজ্ঞাপন অলরেডি এই বিম পদ্ধতির মাধ্যমে প্রচার হচ্ছে, যেটা আমার জন্য খুবই অতি সংকট। দেশের দর্শক আর বিজ্ঞাপনদাতাদের চাহিদার কারণে ভারতের বেশ কয়েকটি চ্যানেল এখানকার দর্শকদের জন্য স্যাটেলাইটে আলাদা বিম তৈরি করেছে। এতে চ্যানেলগুলোতে প্রচারিত বিজ্ঞাপন বাংলাদেশে দেখা গেলেও ভারতে দেখা যায় না। আর এসব বিজ্ঞাপন প্রচারের জন্য স্থানীয় বাজারের তুলনায় মূল্য কম রাখা হচ্ছে, ফলে উৎসাহিত হচ্ছেন দেশি বিজ্ঞাপনদাতারাও। সজীব আছে, ডেকো আছে, ডায়মন্ড ওয়ার্ল্ড আছে, মুস্কান আছেন, প্রান্ত অবশ্যই আছে, প্লেজার ইন্টারন্যাশনাল স্কুল আছে, ট্যাং আছে। তো প্রোডাক্ট অনেক ভ্যারিয়েশন আছে। বাংলাদেশি চ্যানেল ভারতের সম্প্রচারের জন্য গুনতে হয় 5 কোটি রুপি, অথচ মাত্র 3 লাখ টাকার বিনিময়ে দেশে ভারতীয় চ্যানেল ডাউনলিঙ্ক করা যাচ্ছে। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা। আনোয়ার গ্রুপ নিয়ে এলো আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শিট। জং পড়ে না, ক্ষয় হয় না। আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শিট, ডিউরেবল রুফিং সলিউশনস। খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে অপর 2 আসামিকে, আর বিস্ফোরক মামলায় খালাস পেয়েছেন 6 আসামি। আজকে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই রায় দিয়েছেন। তবে এই রায়ে ক্ষোভ জানিয়েছেন মানিক সাহার পরিবার এবং সাংবাদিক সমাজ। পত্রের পাশাপাশি আমি ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গেও যুক্ত ছিলাম। এক যুগ পর বিচারিক প্রক্রিয়া শেষে দেয়া হলো সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার রায়। এতে বুলবুল, রোমারু আকরাম, আলী আকবর ওরফে শাওন, নুরুজ্জামান ওরফে সুমন, মিঠু, ডিস্কো সাত্তার, বেল্লাল, শওকত ও সারোয়ার নামে 9 আসামিকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। দণ্ডপ্রাপ্তদের 4 জন কারাগারে থাকলেও পলাতক রয়েছে 5 জন, আর খালাস পেয়েছেন 2 জন। এছাড়া উপযুক্ত সাক্ষ্য প্রমাণ না থাকায় বিস্ফোরক মামলায় খালাস পেয়েছেন আরও 6 আসামি। 11 জন আসামির মধ্যে 9 জনের সাজা হয়েছে। অন্তত খুলনার সাংবাদিক মহলকে একটা মেসেজ দেওয়া গেছে যে তারা নির্ভীকভাবে সাংবাদিকতা করতে পারে, তাদের উপরে কেউ যদি আঘাত করে তা বিচারহীন অবস্থায় যাবে না। তবে রায় নিয়ে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এই রায় আমরা কেউ সন্তুষ্ট না, কারণ এই রায়টা হচ্ছে সম্পূর্ণ ইলিগাল এবং সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে কোনো সাক্ষী ছাড়া একটা আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া। সর্বোচ্চ সাজা না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন মানিক সাহার পরিবার ও সাংবাদিক সমাজ। তাদের দাবি, হত্যার নেপথ্য নায়ক, অর্থ যোগানদাতা আর গডফাদাররা রয়েছেন আড়ালেই। এই রায়ে আমরা পরিবারের পক্ষ থেকে মোটেই সন্তুষ্ট হতে পারিনি। আমাদের প্রত্যাশা ছিল যে সর্বোচ্চ শাস্তি যেটি বাংলাদেশে আছে সেটি এই হত্যাকাণ্ডের বিচার হিসেবে রায় হবে, কিন্তু সেটি হয়নি। আসামিদের সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু রায়ে সেটির প্রতিফলন আমরা দেখিনি। এবং হত্যা মামলার রায়ে 11 জন আসামি ছিল, 11 জন আসামির 9 জনের সাজা হয়েছে, যাবজ্জীবন হয়েছে, 2 জন খালাস হয়েছে। 2004 সালের 15 জানুয়ারি খুলনা প্রেস ক্লাবের অদূরে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন মানিক সাহা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে আলাদা 2টি মামলা করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর 7 খুন মামলার রায় দেয়া হবে আগামী 16 জানুয়ারি। সকালে যুক্তিতর্ক শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ঠিক করেন।
এর আগেই 3 আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবীরা। এর মধ্য দিয়ে আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জনকে অপহরণ করা হয়। এর 3 দিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে 6 জনের মরদেহ। পরদিন মেলে আরেকজনের লাশ। এই ঘটনায় নূর হোসেনকে প্রধান আসামি করে 2টি মামলা হয়। এর প্রায় 1 বছর তদন্ত শেষে 35 জনকে আসামি করে 2015 সালের 8 এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সর্বমোট যে 35 জন আসামি ছিলেন তাদের পক্ষে যুক্তিতর্ক সমাপ্ত হওয়ার পরে আমি রাষ্ট্রপক্ষে তা বক্তব্য দিয়েছি। বিজ্ঞ আদালত পরবর্তী রায়ের জন্য 16/1/2017 নির্ধারণ করেছেন। হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের যান্ত্রিক ত্রুটি মানুষের সৃষ্টি এমন দাবি করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন যে এই ঘটনায় গাফিলতির কারণে 5 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। তিনি জানিয়েছেন এই ঘটনায় বাংলাদেশ বিমানের টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে, তবে জড়িতদের নাম তিনি জানাননি। এই ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে 7 দিনের মধ্যে আরেকটি রিপোর্ট দেয়া হবে বলেও জানিয়েছেন রাশেদ খান মেনন। গত সোমবার হাঙ্গেরি যাবার পথে জ্বালানি তেলের প্রেসার কমে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। এই ক্ষেত্রে হিউম্যান ফেইলিয়ার ফ্যাক্টরটি হচ্ছে প্রধান বলে তারা চিহ্নিত করেছেন। এই হিউম্যান ফেইলিয়ার ফ্যাক্টরে চিহ্নিত করার ভিত্তিতে আমাকে এই মতো চেয়ারম্যান সাহেব যেটা জানালেন যে 5 জন অথবা একটু বেশিও হতে পারে, 1-2 জন, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে ম্যানেজমেন্টকে তারা জানিয়েছে। আমরা আশা করি আজ রাতের মধ্যে বা কাল সকালের মধ্যে সেই ব্যবস্থা তারা নেবেন। ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকের আচরণ মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, হঠাৎ ব্যাংকটির এমন আচরণ বিস্ময়কর। এ সময় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে মামলা করা উচিত বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। প্রথমে ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড যে অথরাইজড অর্ডার হয় নাই, প্রপারলি অথরাইজড অর্ডার হয় নাই, যে জন্য তারা ফেরত দিতে চেয়েছিল। এখন সেই অর্ডারের উপরে ভিত্তি করে তারা বলছে আমরা দিতে বাধ্য নই, দেব না। সো এই স্টেটমেন্টে একটা মূল্যবোধের সংকট সৃষ্টি হয়েছে। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। পণ্য ট্রানজিটের জন্য চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়ে খসড়া নীতিমালা পাঠিয়েছে ভারত, যাতে বন্দরে পণ্য রাখার আলাদা স্থানও চেয়েছে দেশটি। এজন্য বাংলাদেশের আমদানি রপ্তানিকারকদের মতো নির্ধারিত ফি ছাড়া আর কোনো মাসুল দিতে চায় না ভারত। বিশ্লেষকরা বলছেন, শুল্ক কর নির্ধারণের সময় খেয়াল রাখতে হবে ভারতকে ট্রানজিট দেওয়ার মাধ্যমে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের খরচ যেন উঠে আসে। জান্নাতুন নাইমের রিপোর্ট। এমন দৃশ্যমান আর কাগজ কলমের অদৃশ্য কাঁটাতারের বেড়ায় বাধা পড়ছে বাণিজ্য। মুক্তবাজার অর্থনীতির যুগেও এটাই ভারতের বাজারে বাংলাদেশের বাস্তবতা। ব্যবসা বাড়াতে গেল 4 দশকে কথা হয়েছে অনেক, তবে কাজে গিয়েছে অল্প। তাই প্রায় 1.5 বছর আগে নরেন্দ্র মোদীর ঢাকা সফরই ছিল যা কিছুটা ভরসা। তবে সেখানেও বরাবরের মতোই ভারতের আগ্রহ নানা অর্থনৈতিক চুক্তির চেয়েও বহুগুণে বেশি ছিল ট্রানজিটে। এরপর দুর্বল অবকাঠামোর আশুগঞ্জ বন্দর আর আখাউড়া পর্যন্ত সরু রাস্তা ব্যবহার করেই ট্রানজিটের আওতায় কলকাতা থেকে আগরতলা গেছে ভারতের পণ্য। সেখান থেকে প্রথমবারের মতো প্রতি টনে মাসুল হিসেবে পাওয়া 192 টাকা বাদে আপাত প্রাপ্তির খাতায় তেমন কিছু নেই। এখনো পর্যন্ত মেলেনি ভারতকে ট্রানজিট দিতে বাংলাদেশের যেটুকু অবকাঠামো উন্নয়ন দরকার তার খরচ কে দিবে সেই হিসাব। তার আগেই পণ্য জটে মাঝে মধ্যেই নাকাল থাকা মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করে বা ট্রানজিট চায় ভারত বা নেপাল বা ভুটান আমাদের চট্টগ্রাম মংলা বন্দর ব্যবহার করেন বা আশুগঞ্জ বন্দর ব্যবহার করেন। ভালোভাবে ব্যবহার করতে গেলে এইসব জায়গায় কিন্তু খুব বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন হবে। যেটা আমাদের দেখতে হবে সেটা হলো যে এইটা করতে গেলে আমাদের যে ধরনের বাড়তি বিনিয়োগ করতে হবে সেই বিনিয়োগগুলি আমরা বিভিন্ন শুল্ক, চার্জ, সারচার্জ এগুলো দিয়ে আমরা করতে পারি কিনা।
বাংলাদেশ সরকারের কাছে ভারতীয় হাইকমিশনের পাঠানো চিঠির সাথে প্রস্তাবিত খসড়া নীতিমালায় দেখা যায় বন্দর দুটির সেবা পেতে বাংলাদেশের আমদানি রপ্তানিকারকদের জন্য নির্ধারিত যে ফি শুধু সেটুকুই দিতে চায় ভারত। এর বাইরে আর কোনো রকম শুল্ক কর গুনতে আপত্তি দেশটির। এইভাবে হলে যেটা হবে যে দুই দেশের অর্থনীতি যদি বিকাশ না ঘটে তাহলে তো এটা একটা মানে প্রবৃদ্ধির জায়গাটা, আঞ্চলিক প্রবৃদ্ধির জায়গাটা দুর্বল থেকে যাবে। যেহেতু প্রস্তাব আবার এসছে, আবারও পুনঃচিন্তা করা উচিত এবং সুস্পষ্টভাবে বলা উচিত যে এখানে এই যৌক্তিক কিছু রেটস দেওয়া সুসম্পর্কের কোনো প্রতিবন্ধকতা তৈরির বিষয় নয়, বরঞ্চ যৌক্তিক না দেওয়াটাই দীর্ঘমেয়াদী সুসম্পর্কের একটা অন্তরায় হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। খসড়ায় দেখা যায় বন্দর দুটিতে ট্রানজিটের পণ্য রাখতে আলাদা স্থানেরও দাবি ভারতের। জান্নাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা। বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো দেখবেন। ইউনেস্কো ঐতিহ্যের স্বীকৃতি পেল মঙ্গল শোভাযাত্রা। বাংলাদেশ ছাড়াও তালিকায় আরো 16টি দেশ। আরো একবার আমন্ত্রণ। দেখছেন নিউজ 24। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকর। বিকেলে বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করেন। এ সময় দুই দেশের বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দ্বিপক্ষীয় এই বৈঠকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে সফররত 11 সদস্যের একটি প্রতিনিধি দলও অংশ নেন। এর আগে সকালে ভারতীয় বিশেষ বিমানে রাজধানীর কুর্মিটোলা বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটিতে পৌঁছান মনোহর পরিকর সহ সফররত দলের সদস্যরা। তাকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান। ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা। ইথিওপিয়ার আদ্দিস আবাবায় সোমবার শুরু হওয়া সংস্থাটির আন্তদেশীয় কমিটির 11তম অধিবেশনে এটি প্রকাশ করা হয়। বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা শুরুটা যশোরে 1986 সালে। 2 বছর পর এটি আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, যা ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে বাংলা বর্ষবরণে তা হয়ে ওঠে অবিচ্ছেদ্য এক অনুষ্ঠান। ইউনেস্কোর এই তালিকায় আরও 12টি দেশের নববর্ষের উৎসব স্থান পেয়েছে। এছাড়া যেসব সংস্কৃতি রক্ষায় জরুরি ভিত্তিতে সহায়তা দরকার, সেই তালিকায় এবার জায়গা পেয়েছে পর্তুগালের মৃৎশিল্প, কম্বোডিয়ার চ্যাপেই ড্যাং ভ্যাং সঙ্গীত, ইউক্রেনের কোসাক গান এবং উগান্ডার মাদি বাউল নৃত্য এবং গান। বাংলাদেশকে রাজনীতিবিদ শূন্য করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নতুন নতুন মামলা দেওয়া হচ্ছে। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশকে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া শুরু করে রাজনীতিবিদদেরকে সরিয়ে দেওয়ার যে নীলনকশা, সেটাকে বাস্তবায়িত করার জন্য জনাব আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধেও এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাকে রাজনীতি থেকে দূরে রাখার প্রচেষ্টা চালানো হচ্ছে। টাম্পাকো কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় কোম্পানির 5 কর্মকর্তা ঠাঁই হয়েছে কারাগারে। তবে জামিন পেয়েছেন কারখানার চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন। বিকেলে আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেন টাম্পাকো কারখানার চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন সহ 6 কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত মকবুল হোসেনকে জামিন দিলেও বাকি 5 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত 10 সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীর টাম্পাকো কারখানায় আগুনে 34 জন নিহত হন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ইউরেনিয়াম বা স্প্যান্ট ফুয়েল রাশিয়ায় ফেরত নেয়ার বিষয়ে নতুন একটি আন্তঃরাষ্ট্রীয় চুক্তির কাজ শুরু করেছে বাংলাদেশ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন যে সব মহলের অস্বস্তি দূর করতে বেশ আগে ভাগেই এই চুক্তি করেছে সরকার। আর চুক্তি সই হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারিতে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাবেক একজন কর্মকর্তা বলছেন যে স্পেন্ট ফুয়েল পুনরায় ব্যবহার করা সম্ভব, সুতরাং ফেরত নেয়ার বিষয়টি বিনা পয়সায় হওয়া উচিত। আরিফুল সাজ্জাদ নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছেন। যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার এনার্জি ইনস্টিটিউটের মতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মূলত 2 ধরনের বর্জ্য উৎপন্ন হয়।
যার 90 ভাগের বেশি স্বল্পমাত্রার তেজস্ক্রিয় পদার্থ হিসেবে চিহ্নিত। সাধারণত পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়ামের সংস্পর্শে আসা যন্ত্রপাতি, হাতে ব্যবহারের দস্তানা, পানি ঠান্ডা রাখার অবকাঠামো এবং পানি প্রভৃতি এর আওতায় পড়ে। এসব বর্জ্য পরমাণু চুল্লির পাশে সহজেই নিষ্ক্রিয় করা যায়। তবে পরমাণু চুল্লির সবচেয়ে বেশি মাত্রার তেজস্ক্রিয় বর্জ্য হচ্ছে ব্যবহৃত ইউরেনিয়াম, যা স্পেন ফুয়েল নামে পরিচিত, যা থেকে 1000 বছর পর্যন্ত তেজস্ক্রিয়তা ছড়ায়। রূপপুর পারমাণবিক চুল্লির মাথা ব্যথার অপর নামও এই স্পেন ফুয়েল। 2011 সালের নভেম্বরে করা আন্তঃরাষ্ট্রীয় চুক্তিতে এই বর্জ্য রাশিয়া ফেরত নেবে বলে সম্মত হয়। তবে এজন্য আলাদা একটি চুক্তি সইয়ের কথাও বলা হয়। এটাও আইজিএতে লেখা আছে, যদি ইন কেস অফ আইজিএ যদি মনে করেন বন্ধই হয়ে যায় দুই দেশের মধ্যে, তাহলেও কিন্তু এই ক্লজটা মানে এফেক্টিভ থাকবে। এ মাসের 20 তারিখের পর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল রাশিয়া সফর করে। দলের প্রধান বিজ্ঞানমন্ত্রী বলছেন, সেই চুক্তি সই এখন সময়ের ব্যাপার মাত্র। যদি এটা একটা সেপারেট আইজি, অর্থাৎ খালি এই সাবজেক্টের উপরে দুই গভর্নমেন্টের মধ্যে যাতে একটা কন্ট্যাক্ট হয়, তো সেটা তারা নিজেরাই কথাটা তুলেছিল এবং উই আর হ্যাপি যে আমরা মানুষের কাছে আরও ক্লিয়ারলি জিনিসটা বলতে পারবো, আরও কনফিডেন্টলি বলতে পারবো। যেই কারণে ওদের সাথে কথা হয়েছে যে ওরা একটা ড্রাফট দেবে আমাদেরকে। 2015 জুনে মস্কোয় এক সম্মেলনে দেশটির উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা স্পেন ফুয়েলকে দামি একটি পদার্থ বলে উল্লেখ করে জানান, এই বর্জ্য ফেরত নেবে রাশিয়া। সারা বিশ্বে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের বিষয় নিয়ে কাজ করে জাতিসংঘের পরমাণু শক্তি বিষয়ক সংস্থা IAEA। সংস্থাটির নিউক্লিয়ার এনার্জি বিভাগের সাবেক এই কর্মকর্তা বলেন, বিনা পয়সায় এই পদার্থ ফেরত নেওয়া উচিত রাশিয়ার। তারা তো এটা স্যাম্পলটা নিয়ে যাচ্ছে, এর মধ্যে তো ইউরেনিয়াম, প্লুটোনিয়াম আছে, সেগুলো তো এক্সট্রাক্ট করতে পারবে। এখন আমাদের নেগোসিয়েশনের মাধ্যমে হয়তো আমরা বলবো, তোমরা যে নিয়ে যাচ্ছ তোমার তো ফল হচ্ছে, সুতরাং তোমরাও কিছু গিভ অ্যান্ড টেক অ্যাপ্রোচে হয়তো কিছু পয়সা বেশি নিতে পারে হয়তো, কিংবা হয়তো কোনো পয়সাই লাগলো না। এটা আমাদের নেগোসিয়েশনের ব্যাপার। রূপপুরে 2টি পারমাণবিক চুল্লি চালু হবে যথাক্রমে 2022 এবং 23 সালে। চুল্লিতেই ইউরেনিয়াম থাকবে 1.5 বছর। এরপর এটি ঠান্ডা করতে সময় লাগবে 8 থেকে 10 বছর। সেই হিসাবে বাংলাদেশ থেকে স্পেন ফুয়েলের প্রথম চালান রাশিয়ায় ফেরত যাওয়ার কথা 2033-34 সালে। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে থাকছে ধর্মমন্ত্রীর আশ্বাসে ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণ আন্দোলন 1 মাস স্থগিত, অধ্যক্ষ ম্যানেজিং কমিটির সভাপতির পদত্যাগ। আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন নিউজ 24। শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হলে অস্তিত্ব রক্ষার স্বার্থে পাহাড়িরা যে কোনো বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা। শান্তি চুক্তির 19তম বর্ষপূর্তি উপলক্ষে সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন যে এই কারণে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে দায়ী থাকবে সরকার। অপারেশন উত্তরণ বন্ধ করা, ভূমি বিরোধ নিষ্পত্তি সহ শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তাদের পূর্ব ঘোষিত অসহযোগ আন্দোলন চালিয়ে যাবে বলেও ঘোষণা দিয়েছেন সন্তু লারমা। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ এবং নিহতের ঘটনায় দোষীদের দ্রুত বিচার করা হবে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় 4 নেতা স্মরণে এক আলোচনায় এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরিস্থিতি শান্ত করতে শিগগিরই ক্লাস শুরুর কথা জানিয়েছেন তিনি। মানে শীঘ্রই আবার ক্লাস শুরু হবে এবং অবস্থা স্বাভাবিক চলে আসছে। কাজেই আমাদের মনে হয় ওইখানে যা একটা দুর্ঘটনা বলুন, হঠাৎ করে একটা ঘটনা যেটা ঘটেছিল, সেটা তদন্ত যেটা হচ্ছে, তদন্ত করে যারা দোষী সেই দোষীদের শনাক্ত করে তাদের উপযুক্ত ব্যবস্থা তো হবেই, কিন্তু একটা সমঝোতার মাধ্যমে একটা শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। ধর্মমন্ত্রীর আশ্বাসে ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের আন্দোলন 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়া পদত্যাগ করেছেন কলেজের অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতি। এদিকে আজ ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা, কিন্তু শিক্ষার্থীদের তোপের মুখে পুলিশি পাহারায় ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন তিনি। পরে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সাক্ষ্য নেয় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দল।
প্রত্যাহার করা হয়েছে 144 ধারা। তাই 4 দিন পর প্রিয় ক্যাম্পাসে হাজির ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে যান। এ সময় শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে পুলিশি পাহারায় ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন তিনি। আমাদের সহকর্মী হারাইছি, আমাদের একজন জনগণের মধ্যে একজন পাবলিক আমাদের মারা গেছেন, সেটার ক্ষেত্রে বিভ্রান্তি চড়ানো হচ্ছে। এর পেছনে ইউনো মহোদয় আছেন এবং পুলিশ প্রশাসন আছেন। আমরা এর প্রত্যাহার দাবি করি। যারা এই ঘটনার সাথে জড়িত আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তাদের বিচার দাবি করি। পরে প্রত্যক্ষদর্শী শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়দের সাক্ষ্য নেয় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দল। এইখানে যারা যারা জড়িত পক্ষ আমরা তাদের সবার সাথে কথা বলতেছি, তথ্য উপাত্ত সংগ্রহ করতেছি এবং সেটার উপরে ভিত্তি করে আসলে আমরা কনক্লুশন আসবো এখানে মানবাধিকার কতটুকু লঙ্ঘন করা হয়েছে। এদিকে কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে সংসদ সদস্য মোসলেম উদ্দিন ও অধ্যক্ষের পদত্যাগের পর আন্দোলন 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে। সমঝোতা বৈঠকে মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধ এবং কলেজ জাতীয়করণের আশ্বাস দেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আবারও বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আরো দেখবেন। মানবতা বিরোধী অপরাধের শিকার হতে পারেন মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার শঙ্কা। আরো একবার আমন্ত্রণ জানাবো আরো কিছু খবর। নদীর পাড়ে শহর গড়ো, বসত ভিটা রক্ষা করো, এই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহের চরাঞ্চলের বাসিন্দারা। দুপুরে বসত ভিটা রক্ষার দাবিতে কয়েক হাজার মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বসত ভিটা ও ফসলি জমি রক্ষা কমিটির আহ্বায়ক সৈয়দ মোশাররফ হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। দেশের বাইরের খবর। মানবতা বিরোধী অপরাধের শিকার হতে পারে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা, এতদিন পরে এসে এমন শঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। রাখাইন রাজ্য পরিদর্শনে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মিয়ানমারে পৌঁছানোর পর সংস্থাটি থেকে এই মন্তব্য এলো। দেশটির সামরিক বাহিনীর নির্যাতনের কারণে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিয়েছে। চোখে জল, হাতে প্রিয় নেতার ছবি, কারো হাতে প্ল্যাকার্ড, শোকে স্তব্ধ এমন লাখ লাখ মানুষ কিউবার হাভানায় রেভলিউশন স্কয়ারে প্রিয় নেতা ফিদেল ক্যাস্ট্রোর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। ফিদেল ক্যাস্ট্রোর স্মৃতি জড়ানো হাভানার রেভলিউশন স্কয়ার, এখানেই বহুবার জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এই বিপ্লবী নেতা। তবে এবার তার মোহনীয় ভাষণ শুনতে নয়, সবাই জড়ো হয়েছে প্রিয় কমরেডকে শেষ বিদায় জানাতে। ক্যাস্ট্রোর বিপ্লবের সাদা কালো ছবি প্রদর্শন আর কিউবার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। হৃদয়ে শোক, চোখে জল আর ললাট কপলে আঁকা প্রিয় নেতার নাম। শেষ বিদায় দিচ্ছেন ঠিকই, তবে প্রিয় নেতা চিরঞ্জীব, এমনটাই মত জনতার। কে বলেছে ফিদেল মারা গেছেন? আমাদের শিশুদের, তরুণদের, প্রবীণদের হৃদয়ে বেঁচে আছেন ফিদেল। সাধারণ মানুষের সাথে ফিদেলকে শ্রদ্ধা জানিয়েছেন কিউবার উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও। বিপ্লবী নেতার আদর্শের কথা তুলে ধরেন বর্তমান প্রেসিডেন্ট আর ফিদেলের ছোট ভাই রাউল ক্যাস্ট্রো। Fidel consagró toda su vida la solidaridad. মহান এই নেতাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিশ্ব নেতারাও। Fidel no ha muerto. সংহতির জন্য সমস্ত জীবন উৎসর্গ করেছেন ফিদেল। তিনি উপনিবেশবাদ বিরোধী, বর্ণবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী একটি সাম্যবাদী বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন। Fidel no ha muerto. Pocas vidas han sido tan completas. ফিদেল যা করতে চেয়েছিলেন তার থেকে অনেক বেশি করেছেন। খুব অল্প মানুষেরই জীবন হয় পরিপূর্ণ, তেমনই জীবন ফিদেলের। তিনি মিশে থাকবেন কিউবার ইতিহাসের সাথে। হাভানা থেকে সিয়েরা মায়েস্ত্রার পথ প্রদক্ষিণ করানো হবে ফিদেলের দেহভস্য।
এরপর রোববার সান্তিয়াগোতে সমাহিত করা হবে এই মহান নেতাকে। রওনক জাহান, চ্যানেল 24। এবার রিভাইভের সৌজন্যে নারী এশিয়া কাপ টি-20 খবর। ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের। গ্রুপের চতুর্থ ম্যাচে পাকিস্তানের কাছে 9 উইকেটে বিধ্বস্ত হয়েছে রোমানার জাহানারারা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র 44 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ছোট্ট টার্গেটে 1 উইকেট হারিয়ে পৌঁছে যায় পাকিস্তান। ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির মাঠে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের ম্যাচে সফল হলেও পাকিস্তানের বিপক্ষে আবারও ভরাডুবি ব্যাটসম্যানদের। রোমানা আহমেদের 11 আর জাহানারা আলমের অপরাজিত 12 রান ছাড়া আর কেউই 2 অঙ্কে পৌঁছাতে পারেনি। সানামির নেন 3 উইকেট। জবাবে 14 রানে প্রথম উইকেট হারালেও জাভেরিয়া খান ও ইরাম জাভেদের অবিচ্ছিন্ন 31 রানে 61 বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। আমরা শেষ করব নিউজ 24। তার আগে সিলন টি শিরোনাম। আমার দেশে কি মডেলের অভাব? আমার দেশে কি রুবিনার, আমার ক্যারিনার মতো কোনো আর্টিস্ট নেই? শাহরুখ খানের মতো আর্টিস্ট নেই? ভিনদেশি সিরিয়াল বন্ধে একাট্টা শিল্পী কলা কুশলীরা। বিজ্ঞাপনের 1/3 যাচ্ছে ভারতে, সংকটে দেশীয় চ্যানেল। সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় 9 আসামির যাবজ্জীবন কারাদণ্ড। নারায়ণগঞ্জের 7 খুন মামলার রায় 16 জানুয়ারি। প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি মানুষের সৃষ্টি, দাবি বিমানমন্ত্রীর। গাফিলতির কারণে 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা। এবং ট্রানজিটের জন্য চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়ে ভারতের খসড়া নীতিমালা, ন্যায্য মাশুল দিতে আপত্তি। এই ছিল আমাদের নিউজ 24। ধন্যবাদ সবাইকে।